হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমরা খুব ভালো আছি। আজকে আমি কোনো ডেইলি ব্লগিং বা কি করছি না করছি সেরকম কিছু করব না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার যে ট্রিটমেন্টটা চলছে, আমি যে আয়রন ইনফিউশন নিয়েছি সেটার আমি একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। তো অ্যাকচুয়ালি আমি কিন্তু হিমোগ্লোবিন কম নিয়ে কম হওয়ার জন্য কিন্তু আমি ডক্টরের কাছে যাইনি। সেটা একটা আলাদা স্টোরি আছে। তো সেটার জন্য শুনতে হবে। তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের থেকে প্রায় 3-4 মাস হয়ে গেছে। 3-4 মাস আগে আমার রাইট পাটার মধ্যে খুব ব্যথা হতো। তো সিঁড়ি দিয়ে উঠতে, আমাদের রান্নাঘরটা একটু সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো সিঁড়ি দিয়ে উঠলে বা বসলে বা একটু সময় বসে থাকলে, বসার থেকে উঠলে রাইট পাটার মধ্যে খুব ব্যথা করতো। আর হাঁটুটার মধ্যে খুব ব্যথা করতো। তো হাজবেন্ডও বললো অনেকদিন হয়ে গেছে, প্রায় সপ্তাহ মতন হয়ে গেছে। তো হাঁটুটার মধ্যে ব্যথা করছে। তো ডক্টর দেখিনি। আর প্লাস আমার গ্যাস মারাত্মক, সবসময় কিছু না কিছু খেলেই গ্যাস হয়। মনে হচ্ছে আমার জল খেলেও গ্যাস হয়। গ্যাস হতো, এত গ্যাস হতো। আর তার মধ্যে হচ্ছে ওয়েট লস। আমি এত ওয়েট লস করেছি। তো মাম্মা জন্ম হওয়ার পর থেকে আমি অল্প 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 করে ওয়েট লস করছি। বাড়িই নেই আমার ওয়েটটা। তো ওয়েট লস করছি। তো আমি ভেবেছি গ্যাসের জন্য হয়তো এক্সেস গ্যাস হয়। তো খাওয়াগুলো মনে হয় হজম হয় না। তো সেজন্য আমার প্রচন্ড ওয়েট লস হচ্ছে। তো আমার হাজবেন্ড তো অনেক কিছু আমাকে খাওয়ায় ওয়েটটা বাড়ানোর জন্য। দুধ, কলা, অনেক সামথিং। কিন্তু আমার সবকিছুতে গ্যাস হয়ে যায়। কলা খেলেও গ্যাস হয়ে যায়, সবকিছুতেই গ্যাস হয়ে যায়। আর প্লাস আমি তো রেগুলার গ্যাসের ওষুধও খেতাম। তো কিছুতেই কিছু কাজ হয় না, হতো না। তো আমার হাজবেন্ড বললো যে পায়ে ব্যথাটা করছে, কিছু একটা প্রবলেম হচ্ছে কিনা, না সেটার জন্য ডক্টরের কাছে যাই। তো গেলাম। 4 4 মাস আগে গেলাম ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে গিয়ে ডক্টর বললো যে পাটা দেখলো, তো বললো যে না, সেরকম তো কোনো কিছু প্রবলেম নেই পায়ের মধ্যে। তো তারপর কি বললো যে তো পেটে গ্যাস হয়, একটা সোনোগ্রাফি করতে। তারপর তো ওষুধও দিল সকালে খালি পেটে, ডেইলি সকালে খালি পেটে খাওয়ার জন্য গ্যাসের ওষুধ দিল। আর দিল সোনোগ্রাফি। তো সোনোগ্রাফিটা নিয়ে আর আমার মাথা ব্যথা, আমার তো প্রচন্ড মাথা ব্যথা হয়। মাথা ব্যথায় দুই চোখ ব্যথা, ঘাড়ে পেছনে খুব প্রচুর ব্যথা, প্যাথেটিক ব্যথা হয়। কিছুতেই কিছু কমে না। যত সময় পর্যন্ত স্যারিডন না খাবো তত সময় পর্যন্ত কমে না আমার। তো এটাও ডক্টরকে বলেছিলাম আমি। তো ডক্টর সেটারও কিছু একটা ওষুধ দিয়েছিল। তো বলছি যত সময় পর্যন্ত সোনোগ্রাফির রিপোর্ট না আসে তত সময় পর্যন্ত তোমরা এটা খাও, খেয়ে যাও। তো আমরা তো আস্তে আস্তে ডিলে করছি। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, অনেকদিন পরে পরে তো সোনোগ্রাফিটা করছি। তো সোনোগ্রাফিটা করার পরে সোনোগ্রাফির মধ্যে তো সব রিপোর্টই নর্মাল এসছে। হিমোগ্লোবিন এসেছিল তখন 8। 3 মাস আগের কথা, হ্যাঁ। তখন এসেছিল 8 পয়েন্ট সামথিং এসেছিল আমার হিমোগ্লোবিন। আর ধরা পড়েছিল স্টোন, গল স্টোন ধরা পড়ছে। তো সেটা তো আমি মানে পায়ের থেকে মাটি সরে গেছিল যে আমার স্টোন হয়েছে। কারণ আমার শাশুড়ি মারও 2 বছর আগে অপারেশন হয়েছে, শাশুড়ি মার হয়েছে। আমার যে হয়েছে ভাবতেই পারি না, কারণ আমার সেই রকম গ্যাস হতো, কিন্তু একটা স্টোনের যে ব্যথা ট্যাথা এসব আমার কিছুই হতো না। খালি একটু একটু ব্যথা হতো উপর দিকে, উপরে দুটো বুকে, নিচে হাঁটুতে, উপরে পেটের মধ্যে ব্যথা হতো। তো সেটা তো ভাবছি গ্যাসের ব্যথা। তো গ্যাসের ব্যথা ব্যথা বলতে আমি তো নেগলেক্ট করে দিচ্ছি, কিন্তু যে এটা যে এত বড় হয়ে গেছে স্টোনটা, 12.1 mm হয়ে গেছে। তো ডক্টরকে দেখলাম। তো ডক্টর বলছে ঘাবড়ানোর কিছু নেই, আস্তে ধীরে অপারেশন করলেই হবে, এত বড় স্টোন না। প্লাস তোমার যখন ব্যথা ব্যথা কিছু নেই, তো ঘাবড়ানোর কিছু নেই, আস্তে আস্তে করো। আর তোমার যেহেতু 8 পয়েন্ট সামথিং হিমোগ্লোবিন, তো রক্তের ওষুধ দিব, তো তুমি 3 মাস রক্তের ওষুধটা খাও, তারপর আস্তে ধীরে অপারেশন করো। তো ঠিক আছে। তো আমরাও সেই বুঝে আহ রক্তের ওষুধ, 3 মাস রক্তের ওষুধ খেলাম। রক্তের ওষুধ খাওয়ার পরে তো ডক্টর বললো যে এখন অপারেশন করতে, বলে সার্জনের সঙ্গে দেখা করতে। তখন আবার টেস্ট করিনি, ব্লাড টেস্টে যে ব্লাডটা যে বেড়েছে কিনা। ও না, তারপরে আমি টেস্ট করেছি আবার। তো সার্জনের কাছে যাওয়ার আগে তখন আবার টেস্ট টেস্ট করলাম। সার্জনই আমাদেরকে টেস্ট করতে দিয়েছিল, যে ব্লাড টেস্ট, ব্লা 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 অনেক কিছু তো টেস্ট থাকে ইয়ার আগে, অপারেশন আগে। তো ডক্টর বললো পেইন যখন নাই, সার্জন তখন নতুন সার্জন বললো যে পেইন যখন নাই, তো কয়েকটা দিন পরে অপারেশন করা আগে এইসব টেস্ট গুলা করাও, তারপরে কি অপারেশনটা করাতে পারো। তো আমরা তো ঠিক আছে, আমরা তো ভাবলাম যে
অক্টোবরে মানে দুর্গাপূজা চলে গেল, লক্ষ্মী পূজা কালী পূজা মিডিলে। তো তখন তো আমাদের হয়নি। তো ভাবলাম যে একেবারে লক্ষ্মী পূজা ভাইফোঁটা সব শেষ হওয়ার পরে আমরা আস্তে ধীরে কোনো একটা ডেট দেখে আমরা করবো অপারেশনটা। তো আমরা সেই বুঝে সার্জনের কাছে গেছিলাম। তো সার্জন তো দিল কতগুলো টেস্ট দিল, তখন আবার সোনোগ্রাফি দিল। তো তারপরে টেস্টের মধ্যে ধরা পড়লো যে আমার হিমোগ্লোবিন 6.2 হয়েছে, হিমোগ্লোবিন। আর বাকি সব নর্মাল, মানে থাইরয়েড টাইরয়েড সব কিছু নেই, আমার সব নর্মাল। কিন্তু আমার হিমোগ্লোবিন দেখা দিল 6.2, আর স্টোন তো আছেই। তারপরে এটা নিয়ে আমি সার্জনের কাছে গেলাম। তো সার্জন তো বললো যে তোমার এত কম হিমোগ্লোবিন, এটার মধ্যে তুমি অপারেশন করবে নাকি? তা আমাদের তো তাড়াহুড়ো, আমি তো ভাবছি অপারেশন করে নিলে শান্তি, আর ভালো লাগছে না এটার জন্য। তো সার্জন বললো যে করালেও অসুবিধা নাই, কিন্তু ব্লাড লাগিয়ে তোমাকে অপারেশনটা করতে হবে। আমি বললাম কিছু অসুবিধা আছে না? তো বললাম অসুবিধা নাই, তবুও তুমি একটা কাজ করবে, কি মানে আমার একটা মেডিসিনের ডক্টরকে দেখাও, ডক্টরের একটা ওপিনিয়ন নাও কি বলে না বলে। তারপর তো ঠিক আছে, তারপরে চলে আসলাম। তারপরে এসে আবার স্যারের কাছে গেলাম, ডক্টরের কাছে গেলাম, মেডিসিনের ডক্টরের কাছে গেলাম। ডক্টরও দেখে অবাক হয়ে গেল যে 3 মাস রক্তের ওষুধ খেয়েও রক্ত তো বাড়লোই না, 8-এর থেকে তো বাড়লোই না, উল্টা আরো কমে গেল, আর উল্টা আরো 6 হয়ে গেল। কি কারণে? তো ডক্টরও তাজ্জব হয়ে গেল যে কি কারণে তোমার রক্তের ওষুধ খেয়েও রক্ত বাড়লো তো নাই, উল্টা কমে গেল, কি কারণে এটা জানতে লাগবে। তারপর আরো 2টা টেস্ট দিল, রক্তে কি কারণে রক্তটা, আমার মনে হয় শরীরের মধ্যে ব্লাড জিনিসটা, আয়রন জিনিসটা সেটাও হয়তো হচ্ছে না, বা কিন্তু আমার পেটের মধ্যে কোনো ধরনের আলসার থাকে না, অনেক কিছু কারণে হয়তো রক্তটা হয় না। হয়তো আলসার হচ্ছে, বা কোনো ক্রনিক ডিজিজ থাকতে পারে, বা বা পিরিয়ডস এর মধ্যে বেশি ব্লাড গেলে পরে। কিন্তু আমার এসব কিছুই হয় না, পিরিয়ডস এর ব্লাড বেশি যায় না, তার ভিতরে কোনো ক্রনিক ডিজিজ আলসার টালসার এসব কিছুই নাই, বা অন্য কোনো ধরনের বাজে কিছু রোগও নাই। তো যার জন্য তারপরে তো ডক্টর 2টো টেস্ট দিল, টেস্ট করলাম। টেস্ট করার পর ধরা পড়লো যে আমার যেটা আয়রন যেটা থাকে, হিমোগ্লোবিন রক্তের মধ্যে অনেক কিছু থাকে। তো সে আমার আরবিসি ডব্লিউবিসি এসব সবই ঠিক আছে, কিন্তু আয়রন জিনিসটা খুবই কম, মানে কম মানে খুবই কম, মানে 50 থেকে 150 ভিতরে থাকতে হয়। সেখানে আমার 50 তো না, উল্টা আরো 12, মানে এতই কম, যার জন্য আমার মানে 1-2 মাস আমার এক্সেস হার্টবিট, মানে কার্ডিয়াক আমার যে হার্টবিটটা যে খুব পালপিটেশন হতো। আমার মানে ধপধপ ধপধপ ধপ উঠতে বসতে, নিচের থেকে ডায়ালে পরে মাথা ঘুরাতো, বসার থেকে উঠলে পরে হঠাৎ করে অন্ধকার দেখতাম, খুব হতো। আর হার্টবিট পালপিটেশন তো খুব হতোই। আর 1-2 মাস মানে খুব এক্সেস শরীর খারাপ, আমি কি কারণে তখন তো বুঝতে পারলাম না কি কারণে আমার এত শরীর খারাপ হয়ে গেল। তারপর না ডক্টর বললো যে এত এত আয়রন কম হয়ে গেছে শরীরে, মানে খুব এটা প্যাথেটিক, এটা তোমার কোনো ওষুধেও কাজ দেবে না, কোনো কিছু খাবার দাবার খেলেও কাজ দেবে না, আর ওষুধের উপর থাকো তো প্রচুর 1 বছর এরকম লেগে যাবে এটা মেকআপ হতে। তার চেয়ে বরঞ্চ তুমি ইঞ্জেকশন নাও, হসপিটালে অ্যাডমিট হও, 2.5 দিন, 3 দিন, 3 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, তুমি টিনফিশিয়ানটা ইঞ্জেকশনে নিয়ে নাও। ডাইরেক্ট করে ইঞ্জেকশন এরকম থাকে ইঞ্জেকশনের মতন, এইটাকে স্যালাইনে যেরকম থাকে স্যালাইনে, সেটার মধ্যে ইনজেক্ট করলে সেটা মানে রেড হয়ে যায়, যেটা আমাকে করেছে। তো ঠিক আছে, সেই বুঝে আমরা তো টেনশনে শেষ, এসে মানে এত টেনশন করছি। তার মধ্যে ডক্টর বললো এটা একটু সাইড এফেক্ট থাকতে পারে, এটা একটু পুশ করার সময় হয়তো একটু জ্বলে জ্বলে যায়, হয়তো একটু সাইড এফেক্ট থাকতে পারে, একটু বমি হতে পারে, একটু কাশি হতে পারে। তার মধ্যে আমিও ইউটিউবে অনেক কিছু, মানে আমি তো পিএইচডি করে নিচ্ছি ইউটিউব দেখে দেখে, এটা কি হয় না হয় দিলে। এত আমার টেনশন হয়েছে, মানে কি বলবো, এরকম জিন্দগিতে এরকম এত টেনশন হয় আমার। মানে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম, মাকে, বড়দিকে, যদিকে সবাইকে ফোন করে করে বলা। তো সবাই বলে টেনশনের কিছু নেই, সর্দিও মানে অনেকেই নেয় যারা প্রেগনেন্সির সময়, ডেলিভারির পরে রক্ত অনেকটা যায়, তারা ম্যাক্সিমাম সবাই নেয়, কিন্তু এতটাও নেয় না, হয়তো একটু কম নেয়, আমার জন্য বেশি নিতে হয়েছে। তো যাই হোক, তারপরে তো নিলাম, প্রায় 2.5 দিনের মতো থাকলাম। না কিচ্ছু হয়নি, ডক্টর বা ইউটিউবে যেভাবে বলছে জোরে জোরে যায়, হার্টবিট হবে, শ্বাসকষ্ট হবে, বমি হবে, কিচ্ছু না, গেছে যে আমার যে ইয়ে দিয়ে যে পুশ করছে যখন,
কিচ্ছুই ফিল হয়নি। উল্টো আরো নার্সরা এসে এসে ডক্টরের সঙ্গে কিছু হয়েছে তোমার, কিছু হয়েছে তোমার, আমি যে যাচ্ছে যে আমাদের সেটাই ফিল হচ্ছে না। মানে সেরকম কোনো প্রবলেমই হয় না, থাকে না ইউটিউব এটা বাকওয়াস এইসব, মানে কিছু কিছু হয়তো ভালো থাকে, কিন্তু সবকিছু দেখে আমার ঘাবড়ানোর কিছু নেই। আমি যেভাবে ঘাবড়িয়ে গেছিলাম, ঘাবড়ানোর কিছুই নেই। তো তারপর তো দিলাম, প্রায় 2.5 দিনের মতো লাগলো। তারপর তো 2.5 দিন পরে এলাম। এসে তো তারপরে তো আমাকে বললো, ডক্টরই বললো খুব বেশি করে খাওয়া দাওয়া করতে, ফ্রুটস, শাক সবজি এইসব, মানে রক্ত বাড়ানোর খেতে। কিন্তু এখন বলছে সেই রক্তের প্রবলেমটা হবে না, মেকআপ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। তো প্রায় এখন 1.5 মাস, মানে 6 সপ্তাহ, 6 সপ্তাহ পরে গিয়ে টেস্ট করতে, টেস্ট করলে দেখা যাবে যে ব্লাডটা বাড়বে তো শিওর, ডক্টর বলছে বাড়বে তো শিওরই। তো দেখতে তারপরে গিয়ে আমরা ডক্টরকে বললাম যে তারপরে কবে আমরা অপারেশন করতে পারবো। ডক্টর বলে ডিসেম্বর লাস্টের দিকেও করাতে পারো, বা তোমার তো পেইন নেই, পেইন না করলে তুমি 2 মাস 3 মাস পরেও করাতে পারো, অসুবিধা নেই, এখন তো আর কোনো অসুবিধা হবে না, ব্লাড তো বেরিয়ে যাবে, বেরিয়ে, তো অসুবিধা নেই। তো সেটাই বলছি, মানে মাথা ঘোরানো, কারো যদি, তোমাদের যদি মাথা ঘোরায় বা একটু যদি দুর্বল উইকনেস থাকে, সবসময় একটা মাথা ঘোরায় এসব থাকে, তো একদম তোমরা নেগলেক্ট করবে না, তোমরা সঙ্গে সঙ্গে ডক্টর দেখাবে। কেননা ব্লাডটা ম্যাক্সিমাম কিন্তু মেয়েদেরই হয়, কেননা মাসে মাসে প্রত্যেক মাসে পিরিয়ডস হয়, আর প্লাস অনেক কিছু কারণে কিন্তু মেয়েদেরই ব্লাডটার কম হয়। তার মধ্যে অনেকের তো ব্রেস্ট ফিডিং, আমি যখন ব্রেস্ট ফিডিং করেছিলাম, তো পুরো টানা 2 বছর করেছি আমি, সেটার থেকেও রক্ত কম হতে পারে শরীরে, ডক্টর যা বললো। তো যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছো, বা যাদের এরকম খুব আয়রন ডেফিসিয়েন্সি, যাদের মাথা ঘোরায়, দুর্বল লাগে, সবসময় একটা মানে ঘুম ঘুম ভাব থাকে, লেজি থাকে, কাজকর্ম করার ইচ্ছা থাকে না, একদম নেগলেক্ট করবে না, একটু ডক্টরকে দেখাবে। ডক্টরকে দেখালে ডক্টর ওষুধ ওষুধ দিবে, টেস্ট টেস্ট দিবে, তারপরে তো ঠিকই হয়ে যাবে। তো নেগলেক্ট করার কিছু নেই। তো সেটাই আমি বলছি যে মানে কিসের জন্য আমি ডক্টরের কাছে গেছিলাম, আর কি রোগ ধরা পড়লো, মানে গোলব্লাডারের স্টোনটা তো আমি ভাবতেই পারিনি আমি হতে পারে, সেটাও হয়ে গেল। আর আয়রনটাও এত কম, সেটাও ধরা পড়ে গেল। নিয়ে গেছিলাম পা ব্যথার জন্য, সেটা তো একদম সাইড পুরা পা ব্যথাটা তো কোনো ব্যথা এখন নাই, ব্যথাটা বলতে গেলে এটা আমার হয়তো এটা গ্যাসের থেকে ব্যথাটা হয়েছিল, কিন্তু রেগুলার গ্যাসের ওষুধ খাচ্ছি, আমার তখন গ্যাসের পায়ে ব্যথা নয়, হয়তো গ্যাসের জন্য পায়ে ব্যথাটা হয়েছিল। কিন্তু ওই পা ব্যথাটা তখন সাইড, এখন আমার অন্য অসুখ হয়ে গেলো, গোলব্লাডার স্টোন এগুলো হলো। যাই হোক, যার জন্য ডক্টর কাছে গেলাম, না হলে এই পায়ে ব্যথাটা না হলে হয়তো ডক্টর কাছে সেরকম যেতামও না, আর অসুখ বিসুখটা সেরকম ধরাও পড়তো না। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হসপিটালে কিছু ভিডিও করেছিলাম, হাজবেন্ডকে বলেছিলাম ভিডিও করতে, তো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি হসপিটালে যে আয়রন নিচ্ছিলাম, তো সেটার ফার্স্ট দিন ছিল সেটা। তো দেখো, আর এটা ছিল নেক্সট দিন। তো হাজবেন্ড নিয়ে এসেছিল চা আমার জন্য, আর কেক নিয়ে এসেছিল। আর মা তো ডেলি এসেছিল, তো মা তো ডালিম টালিম মিশিয়ে খাওয়া দাওয়া দিয়েছিল। তো খাওয়ার সময় ডক্টর এসে খুলে দিয়ে যায়, যাতে বসে বসে খেতে হবে, তো সেজন্য ইঞ্জেকশনটা খুলে দিয়ে যায়। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ওদিকে জানাতে হয় যে আমার শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া সব, তো ওরা এসে আবার লাগিয়ে দিয়ে যায়। আর সবাই তো বলতো যে রাস্তায় বেরোলে আর কার সঙ্গে দেখা হলেই বলতো, তুই এত শুকিয়ে গেছিস, এত শুকিয়ে গেছিস, তোমার কি হয়েছে, নিশ্চয়ই কোনো থাইরয়েড আছে, শুকনা থাইরয়েড যেটা থাকে, থাইরয়েড হয়েছে, ব্লা 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 অনেক কিছু। আর আমি তো তখন নিজেও জানতাম না যে আমার কি হয়েছে, তোমার আজকে উত্তর দিবে কি, তাই বলতাম যে হয়তো আমার উম মানে ডাইজেস্ট হয় না, প্রচন্ড গ্যাস হয়, খালি গ্যাস হয়, গ্যাসের ওষুধ খেয়েও গ্যাস কমে না, গ্যাস হয়, সেই জন্য তো খাবার দাবার কোনো ডাইজেস্ট হয় না, সেই জন্য আমি রোগা হচ্ছি। তো যাই হোক, আর বেশি বড় করবো না, ভিডিওটা আজকে এই পর্যন্ত থাক। তোমাদের কেমন লাগলো আমার এই
আয়রন ইনফিউশনের স্টোরিটা কোথা থেকে কোথায় গেছে স্টোরিটা। এখন তো গোলপাটের স্টোন তো বাকিই আছে, দেখি কবে করি। যখন মানে যবে করবো তোমাদেরকে সাথে অবশ্যই শেয়ার করব স্টোরি, গোলপাটের স্টোরিটা। তো আজকের মতো এই পর্যন্তই থাক, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। তত সময় টাটা।